স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গভবনে দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আমরা সরাসরি চলে যাচ্ছি শপথ অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় নবনিযুক্ত প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াতে কোরআনে পাক তেলাওয়াত করবেন মৌলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা আবারও ফিরব শপথ অনুষ্ঠানে, তবে এই মুহূর্তে কিছু সংবাদ। 31st নাইট ও বর্ষবরণকে ঘিরে সিএমপির 16 নির্দেশনা রয়েছে। ইংরেজি বছরের শেষ দিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পতেঙ্গা ও পার্কি সমুদ্র সৈকতে জনসাধারণ অবস্থানে নিষেধাজ্ঞা রয়েছে এবং এ বিষয়ে হতাশ পর্যটকরা। বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদে ও প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা উন্মুক্ত স্থানে নাচ গান করা যাবে না বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। তবে হোটেল রেস্তোরাঁয় ঘরোয়া আয়োজনে বাধা নেই পুলিশের। তবুও পুলিশের কড়াকড়িতে হোটেলগুলোতে পর্যটক শূন্য অবস্থায় তৈরি হয়েছে বলে জানিয়েছে হোটেল ব্যবসায়ীরা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়াজয়ের রিপোর্ট। 2021 সালকে বিদায় ও 2022 সালকে বরণ করতে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। করোনা পরিস্থিতি মোকাবেলা ও 31st নাইটে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে 16 দফা কঠোর নির্দেশনা দিয়েছে সিএমপি। পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ধ্যা থেকে বছরের প্রথম দিন সকাল পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ পথেও রয়েছে বাধা। উন্মুক্ত স্থানে কোনো আয়োজন হবে না, কোনো অশ্লীলতা কোনো কিছু হবে না। নাগরিক নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে এরকম কোনো কাজে আমরা করতে দেব না। ঘরোয়াভাবে যদি কারো কোনো আয়োজন ব্যক্তিগতভাবে করার প্রয়োজন মনে করে বা করে থাকে, আমরা সে বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। 31st নাইট ঘিরে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন সহ বিভিন্ন রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদে প্রকাশ্য স্থানে জমায়েত কিংবা উন্মুক্ত স্থানে নাচ গান করা নিয়েও রয়েছে পুলিশের নির্দেশনা। তাই তারকা হোটেলগুলোতে পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় হতাশ হোটেল ব্যবসায়ী ও পর্যটকরা। তা আমরা চাচ্ছি যে নতুন বছর 2022 সালটা সুন্দরভাবে গ্রহণ করার জন্য, কিন্তু নিষেধাজ্ঞা জারিত হয়েছে আজকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত। তো বাসা ছাদও করা যাবে না, বিকাল রাত্রেও আসা যাবে না। সবাই তো আর হোটেল মোটেল থাকা সম্ভব না। এখানে সবাই ঘুরতে আসে কিছুক্ষণের জন্য, বা কক্সবাজারও যায়, মানে টাইম টু টাইম আবার চলে আসে। 31st নাইটের কেক কাটা এবং একটা স্পেশাল বুফেট আমরা আয়োজন করেছি, যেখানে আমরা 31st নাইট হিসেবে 31% ডিসকাউন্টও দিয়েছি। তবে তারকা হোটেলে ঘরোয়া পরিবেশের আয়োজনে তেমন বাধা নেই পুলিশের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এদিকে বৎসরের বিদায়ী সূর্যাস্ত ও নতুন বছরের সূর্যোদয় দেখতে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছে হাজার হাজার পর্যটক। বিস্তারিত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, বছরের শেষ সূর্যাস্ত এবং কুয়াকাটার ভিড় সবকিছু মিলিয়ে আসলে সেখানকার নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বছরের শেষ সূর্যাস্ত এবং সূর্যোদয়, বছরের প্রথম সূর্যোদয় দেখতে কিন্তু আসলে এখন কুয়াকাটায় পর্যটকদের ভিড়ে কিন্তু মুখরিত হয়েছে। এবং আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, আমি এখন রয়েছি কুয়াকাটা সি বিচে আসলে, এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম
এই সি বিচটি কিন্তু এখন পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে রয়েছে এবং আমরা এখানে নিরাপত্তার বিষয়ে কুয়াকাটা যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছে যে এই কুয়াকাটা পর্যটকদের আগমন উপলক্ষে কিন্তু তারা আসলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং আমি এখানকার যে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন রয়েছে তার সভাপতি মঈন ইমতিয়াজ তুষারের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে কিন্তু আসলে এখানে সুমন, আপনার কাছে আমরা আবারও ফিরবো। এই মুহূর্তে চলে যাচ্ছি বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। মাননীয় রাষ্ট্রপতি অনুষ্ঠানে সভাপতি করার জন্য আপনার সবিনয় অনুমতি প্রার্থনা করছি। মাননীয় রাষ্ট্রপতির অনুগ্রহ অনুমতি ক্রমে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বঙ্গভবনে দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ইংরেজি নতুন বছর শুরুর আর মাত্র বাকি কয়েক ঘন্টা। সারা দেশ মুখিয়ে আছে নতুন বছরকে নতুনভাবে বরণ করে নিতে। বর্ষবরণে অন্যতম অনুষঙ্গ ফুল, আর এই দিনটিকে সামনে রেখে এবারও কোটি টাকার ব্যবসা করেছে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির ব্যবসায়ীরা। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ইংরেজি নববর্ষ। সারা দেশ অপেক্ষায় নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেয়ার। সবার আশা, সব দুর্যোগ কাটিয়ে নতুনভাবে শুরু হবে নতুন বছর। আর সব উৎসব পার্বণে ফুল অপরিহার্য এক অনুষঙ্গ হয়ে উঠেছে বাঙালির জীবনে। যশোরের গদখালিও তাই ফুলের পসরা সাজিয়ে বসেছে। মহামারী করোনা ও আমফান ঘূর্ণিঝড়ের কারণে টানা 2 বছরের মন্দাভাব কাটিয়ে উঠতে গত কয়েক মাস ধরে পরিশ্রম করছেন গদখালির ফুল চাষিরা। তারই ফল যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা যাচ্ছে গোলাপ, জারবারা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুল। করোনার ভিতরে খারাপ অবস্থায় ছিলাম আমরা। করোনা চলে যাওয়ার পর আমরা যে চাষ করেছি মোটামুটি এখন ভালো। আশা করা যাচ্ছে যে 2 বছর ক্ষতি হয়েছে, তা ক্ষতিটা তো অবশ্য পোষানোর মতো না, কিন্তু তারপরে যতটুকু সম্ভব পোষাবে।
কৃষকরা জানান ডিসেম্বর মাসের শুরু থেকে ফুলের ভালো দাম পাওয়া যাচ্ছে। জারবারা প্রতি পিস 8 থেকে 10 টাকা দরে, গ্লাডিওলাস 7 থেকে 8 টাকা দরে, দেশি গোলাপ 3 থেকে 4 টাকা দরে ও গাঁদা ফুল প্রতি হাজার 300 থেকে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। সাদা ওরকম 7-8 টাকা, পিরিন 12 টাকা 13 টাকা এরকম বাজার বিক্রি হচ্ছে আজকে ফুল। প্রায় ম্যাক্সিমাম জেলায় আমাদের ফুল গদখালি থেকে যায়, যেমন সাতক্ষীরা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া। ইংরেজি নববর্ষ উপলক্ষে গেল 3 দিনে গদখালি বাজার থেকে 1.5 কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা, এমনটা জানালেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি। করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ফুলের বাজার মোটামুটি চাঙ্গা এবং আমাদের ফুলের সেক্টরে প্রতি বছরে একটা অনুষ্ঠানকে ঘিরে ফুল বেচা বিক্রি বেশি হয় এবং কৃষকরা সেভাবে উৎপাদন করে এবং পরিচর্যা করে। কৃষি বিভাগের তথ্য মতে যশোর জেলায় প্রায় 6,000 কৃষক 1,500 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের চাষ করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই বছরের বিজয়ী সূর্যাস্ত এবং নতুন বছরের সূর্যোদয় দেখতে কুয়াকাটায় অসংখ্য পর্যটকের ভিড় এবং সেখান থেকে সার্বিক অবস্থা জানাচ্ছেন সহকর্মী সুমন শিকদার। আমরা যাচ্ছি তার সাথে কথা বলতে। ধন্যবাদ আফরিন আপনাকে। আফরিন, আপনি যেমনটি বলছিলেন যে কুয়াকাটায় কিন্তু এখন পর্যটকদের ঢল নেমেছে, তার একটি বিশেষ কারণ রয়েছে, সেটি হচ্ছে যে আজ কিন্তু বছরের শেষ সূর্যাস্ত এবং আগামীকালকে বছরের প্রথম সূর্যোদয় দেখতে কিন্তু আসলে এখন কুয়াকাটার পর্যটকদের পদচারণায় কিন্তু এখন মুখর রয়েছে কুয়াকাটা। এবং আমি এখানকার নিরাপত্তা বা এই পর্যটকদের ব্যবস্থাপনা সম্পর্কে যদি একটু আপনাকে বলতে চাই, তাহলে বলতেই হয় যে আসলে কুয়াকাটায় কিন্তু পর্যটকদের ব্যবস্থাপনার জন্য ট্যুর অপারেটর যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এই যে দর্শনার্থীরা এখন কুয়াকাটা অবস্থান করছেন তাদের নিরাপত্তার বিষয়ে টুরিস্ট পুলিশ যারা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু তাদের নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কুয়াকাটায় কিন্তু এখন দর্শকদের আনাগোনায় মুখরিত রয়েছে এবং বিভিন্ন বয়সীর মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াকাটায় এসে কিন্তু তারা এখন এই যে বছরের শেষ সূর্যাস্ত সেটি দেখবে এবং আগামীকাল সকালে কিন্তু তারা বছরের যে প্রথম সূর্যাস্ত রয়েছে সেটি তারা এখানে দাঁড়িয়ে উপভোগ করবে। এবং এই কুয়াকাটায় কিন্তু দেশের একমাত্র জায়গা যেখান থেকে আসলে সূর্যাস্ত এবং সূর্যোদয় অবলোকন করা যায় এবং সেই কারণেই কিন্তু কুয়াকাটা এখন দর্শনার্থীদের ভিড়ে মুখরিত রয়েছে। আফরিন, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। কুয়াকাটা থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন শিকদার। সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। স্থানীয়রা জানান বাসটি উল্টে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দিলে এক নারীসহ 4 জন নিহত হয়। সকাল 9:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে শুক্রবার সকাল 9:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় ছিটকে পড়ে একটি অটো ভ্যানকে চাপা দেয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বাসের তলে মহিলার সিটের উপর পড়ে রয়েছে, মারা গেছে। হাতের বাড়িতে মাথায় চাপ লাগছে, হাত বাড়া রয়েছে, কারো পা বাড়া রয়েছে, মাথাটাই বাড়া রয়েছে। 4 জনের লাশ উদ্ধার করেছি, তার ভিতরে একজন হচ্ছে মহিলা। এর মধ্যে 2 জনের পরিচয় আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, আর 2 জনের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। মাদারীপুর সদর উপজেলার খাকদি এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় সুমন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 8:30টার দিকে। নিহত সুমন মাদারীপুর সদর উপজেলার
ঘটমাছি এলাকার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দিদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বাগেরহাট থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে একটি অটো রিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে সুমন নামে এক যুবক নিহত হয়। নিহত সুমন ওই অটো রিকশার চালক। দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। ঝিনাইদহের মহেশপুরে এনামুল হক নামে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল 8টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাতে পৌরসভার কুলতলা বাজারে নিজ চায়ের দোকানে ঘুমিয়েছিল এনামুল। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে থানা পুলিশ। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা বদলে দিয়েছে জীবনের গতিপথ। সুস্থ ও সুন্দর জীবনে বেড়ে ওঠার নিশ্চয়তাটুকুও কেড়ে নিয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। উচ্ছ্বাস আনন্দের জীবনে নেমে এসেছে কালো মেঘের ছায়া। বিষাদাক্রান্ত জীবনের এখন একটাই চাওয়া, প্রিয় স্বজনের মরদেহ নিশ্চিত হওয়া এবং সমাজের বিত্তবানদের দরিদ্র এই পরিবারের সহায়তায় এগিয়ে আসা। বরগুনা প্রতিনিধি সুমন শিকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনার বুড়িচর ইউনিয়নের শরীফ বাড়ি। এই বাড়ির বড় মেয়ে মোসাম্মদ হাফসা আক্তারের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল আজ। বিবাহের বাজার সদাই করে ঢাকা থেকে অভিযান 10 লঞ্চে বরগুনায় আসছিলেন বাবা হাকিম শরীফ, মা পাখি বেগম ও 2.5 বছর বয়সী ছোট ভাই নাসুরুল্লাহ। লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তারা নিখোঁজ। এখনো সন্ধান মেলেনি তাদের। যে বাড়িতে আজ বাজার কথা বিয়ের সানাই, সেখানেই আজ বইছে বিষাদের সুর। সদ্য এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া হাফসা আক্তার এখন স্বজন হারিয়ে শোকে পাথর। জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তে বিষাদের কালো মেঘে ভারী হয়ে উঠেছে তার জীবন। আম্মু বাসায় থাকতো, আমার সবসময় উপদেশ দিত যে এই পথে যাবি না, এরকম চলবি। আমার আপন বলতে আমার দাদি আছে, আমার 2টা ভাই বোন আছে, আমার কাকা কাকি এই আছে। একই পরিবারের 3 সদস্যকে হারিয়ে দিক বেদিক পরিবারের অন্য সদস্যরা। বিয়ের সানাই তো দূরে থাক, এখন হাফসা ও তার ছোট 2 ভাই বোনকে নিয়ে জীবনযাপনই অনিশ্চিত হয়ে পড়েছে। যথা খবর পাই কোথায় চলে যায়, কিন্তু আমার 3টে লাশের একটা লাশও আমাদের ভাগ্যে ওঠে নাই। আর হাফসার বিয়ে তো দূরের কথা, এই সময় এখন দেখা যায় কত কান্নাকাটি। সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে বিত্তবান যারা আছেন সমাজে, সবাইকে আমি বিনীত অনুরোধ করছি, যদি আমরা সকলে পাশে দাঁড়াই, হাফসা হয়তো নতুন জীবন আবার পাবে। সমাজের সকল বিত্তবান ও সচেতন মহলকে এই পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিটি ভোটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহর এখন উৎসবের নগরী। সকাল থেকে রাত পর্যন্ত স্লোগান, মাইকিং আর প্রার্থীদের গণসংযোগে মুখরিত গলি থেকে রাজপথ। অসম্পূর্ণ উন্নয়ন কাজ সমাপ্ত করতে আবারও জনরায় চান বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভী। আর উন্নত নাগরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনা করছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাইকিং, স্লোগান আর পোস্টার, সিটি নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ শহর এখন উৎসবের নগরী। শুক্রবার সকাল 10টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। অসম্পন্ন উন্নয়ন কাজ শেষ করতে তার পক্ষে আরেকবার গণরায় চান বিদায়ী মেয়র। আমরা নির্বাচন মুখর পরিবেশে থাকবো, নারায়ণগঞ্জকে আমরা শান্তিপূর্ণ নির্বাচন দিব। পরিকল্পনা হলো যে কাজগুলি করছিলাম সেই কাজগুলিকে চলমান রাখা। তো ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পানিটা আমরা নিয়েছি এবং আশা করি যে এই পানির ব্যাপারে আমি বেশি জোর দিব, যাতে সুপেয় পানিটা আমি ঠিকমতো জনসাধারণকে পৌঁছে দিতে পারি। একই সময়ে 6 নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। নির্বাচিত হলে আধুনিক নাগরিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কোনো একটা কাজই যেটা উন্নয়নের কথা বলে শেষ করে নাই। আমি বলতে চাই
এই সিটি কর্পোরেশনের একটা স্বল্প মেয়াদী এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনা অনুযায়ী বসবাসযোগ্য একটা নিরাপদ নগরী তৈরি করার লক্ষ্যে কাজ করা দরকার। এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন কাউন্সিলর প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় দৈনিক কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শহরের 2টি পয়েন্টে শীতার্থদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। জেলা স্কুল মাঠে বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। তীব্র শীতের মধ্যে বসুন্ধরার কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হতদরিদ্র মানুষগুলো। পয়লা জানুয়ারি পল্লীকবি জসিমউদ্দিনের 119তম জন্মবার্ষিকী। এই দিবসটি উপলক্ষে কবির বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও সারা বছর পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। তাছাড়া জন্মদিন উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত অম্বিকাপুরের বাড়িটিকে ঘিরে চলে আসছিল মাসব্যাপী জসিম পল্লী মেলা। তবে গত কয়েক বছর ধরে এই মেলা না হওয়ায় এবং কবির স্মৃতি বিজড়িত বাড়িটি অবহেলায় পড়ে থাকায় হতাশ কবির ভক্ত অনুরাগীরা। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আসমানি কবিতার জনক পল্লীকবি জসিমউদ্দিন বাংলা সাহিত্যের এক জনপ্রিয় নাম। কবির লেখনীর মাঝে ফুটে উঠেছে গ্রাম বাংলার জীবন জীবিকা, শ্রমজীবী, পেশাজীবী সহ সমাজের নানা স্তরের মানুষের জীবন কথা। তার কবিতায় দোল খায় প্রকৃতি, নদী, মাঠ, বেদে পল্লী সহ অনুপম সব কাব্যগাথা। আধুনিক শিল্পচেতনার ছাপও রয়েছে নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট সহ কবির প্রতিটি রচনায়। যার লেখনীতে বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে, সেই কবির বাড়িটি এখনো পড়ে আছে অবহেলা আর অযত্নে। 1 জানুয়ারি ক্ষণজন্মা এই কবির 119তম জন্মবার্ষিকী। কবির বাড়িটিকে ঘিরে বিভিন্ন সময় উন্নয়ন সহ নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি এখনো। কবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও সারা বছর পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবি ভক্ত ও দর্শনার্থীরা হন হতাশ। ওনার ব্যবহৃত জিনিসপাতি, পুরানো আসবাবপত্র, এই জিনিসগুলো অনেক অনীহার ভিতরে আছে। যে নকশি কাঁথার যে নকশির যে চিত্র, যে এই মেলাটা আবার হোক, আমরা আবার আসি। শেষ করছি নিউজ 24 দেশ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।